আজ আমি আলোচনা করব যুগ সন্ধিক্ষণ বিতর্ক, ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রানজিশন ডিবেট, অর্থাৎ দুটো যুগের সন্ধিক্ষণ। এই আলোচনাটা মূলত ইউরোপের মধ্যযুগ এবং আধুনিক যুগ এর যে সন্ধিক্ষণ, এটার উপরে আলোকপাত করা হয়। অর্থাৎ মধ্যযুগ শেষ হচ্ছে এবং আধুনিক যুগ শুরু হচ্ছে। এই মধ্যযুগ শেষ এবং আধুনিক যুগ শুরু এর কারণ এবং এর সময়সীমা নিয়ে বিংশ শতকের গোড়ার দিকে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্কটাই যুগ সন্ধিক্ষণ বিতর্ক বলা হয়। একটা জিনিস আমরা যে আলোচনাগুলো করি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়। অর্থাৎ একটা যুগের পর আরেকটা যুগের মাঝে ছেদ চিহ্ন ঘটানো যায় না, অর্থাৎ সময়টা থেমে থাকে না। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। এখন যদি ধরা যায় দুপুরবেলা, এই দুপুর আস্তে আস্তে বিকেল হবে, বিকেল হয়ে রাত্রি হবে, রাত্রি হয়ে আবার দিন হবে। এর মাঝে এই যে সন্ধ্যের সময়টা, সেই সন্ধ্যের সময়টাতে দেখবে দিনের বৈশিষ্ট্য এবং রাত্রের বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পায়। অর্থাৎ এই সময় দিনের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে চলে যায় এবং রাত্রের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। সময়টা যত এগিয়ে চলে, রাত্রের বৈশিষ্ট্যগুলো পরিষ্কার হয়ে যায় এবং এই রাত্রের বৈশিষ্ট্যগুলো প্রকাশ হয়ে গেলে আমরা তখন বলি রাত্রি। একইভাবে ভোরের সময় রাত্রের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে চলে যায়, দিনের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে করে প্রকাশ পায়। সময়টা যত সামনের দিকে যায়, দিনের বৈশিষ্ট্যগুলো পুরোপুরি রূপে প্রকাশ পেয়ে যায়, তখন আমরা সেটাকে বলি দিন। অর্থাৎ এই যে ভোর এবং সন্ধে, এই দুটো জিনিসকে ভাবতে হবে। সন্ধেতে যেমন দিন এবং রাত্রির বৈশিষ্ট্য থাকছে, ভোরের সময়েও কিন্তু দিন এবং রাত্রির বৈশিষ্ট্য থাকছে। ঠিক একই রকম একটা যুগ শেষ হয়ে যায়, আরেকটা যুগ শুরু হয়। এর যে মাঝের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু দুটো যুগের বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা যুগ শেষ হয়ে আরেকটা যুগ শুরুর আগের যে পর্বটা, যেমন ধরো একটা টার্ম তোমরা খুব এখন পড়ে থাকবে, আদি মধ্যযুগ। একই সাথে আরেকটা কথা পড়ে থাকবে, প্রাক আধুনিক যুগ। আদি মধ্যযুগ মানে কি? মানে প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে, মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত পুরোপুরি রূপে প্রকাশ পায়নি। এর যে সন্ধিক্ষণ, এই যে সন্ধিক্ষণের যে পর্বটা, সেই পর্বটাকে আমরা নাম দিচ্ছি আদি মধ্যযুগ। একইভাবে যখন আমরা আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো পুরোপুরি রূপে প্রকাশ পেয়েছে, আমরা তখন বলছি সেটাকে আধুনিক যুগ। আর ঠিক আধুনিক যুগ শুরু হওয়ার আগের মুহূর্তে, সেই সময় কিন্তু মধ্যযুগের বৈশিষ্ট্যগুলোও কিছু কিছু ক্ষেত্রে থাকবে এবং আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। এই যে সন্ধিক্ষণের সময়টা, এই যে মাঝের যে অংশটা, সেই অংশটাকে আমরা বলছি প্রাক আধুনিক যুগ। এখন একটা জিনিস দেখো, আমি একটু আগেই বললাম যে মাঝে ছেদ ঘটানো যাবে না। প্রাচীন, মধ্য, আধুনিক এর মধ্যে কোনো ছেদ নেই। সময় কিন্তু এগিয়ে চলছে, মাঝে থেমে থেমে থাকছে না। কিন্তু আমাদেরকে আলোচনার সুবিধার জন্য আমরা এই নামকরণগুলো করেছি, প্রাচীন, মধ্য, আধুনিক। যদিও এই যুগ বিভাজন নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা তোমরা
আশা করি জানবে। যেমন ধরো একটা সময় এই যুগ বিভাজনটা করা হয়েছিল হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। আমরা সেই ধারণা থেকে এখন সরে এসেছি। আমরা এখন যুগ বিভাজনটা করছি প্রাচীন, মধ্য এবং আধুনিক। এই যে মানে আমরা দুটো যুগ এর যে মাঝের যে সময়টা, সেই সময়টাকে আমরা চিহ্নিত করতে চাইছি। এখন দুটো যুগ মানে কি? একটা জিনিস দেখো, ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসে আমরা যদি ভাবি কখন ভারতের ইতিহাসে প্রাচীন যুগ শেষ হয়ে মধ্যযুগ শুরু হলো, বা কখন আধুনিক যুগ শুরু হলো, এখানে কিন্তু একটা বিতর্ক আছে। কেউ কেউ বলছে ভারতের ইতিহাসে মধ্যযুগ শুরু হয়েছে 712 খ্রিস্টাব্দে, আবার কেউ কেউ বলছে না, এটা শুরু হয়েছে 1206 খ্রিস্টাব্দে। ঠিক একইভাবে আধুনিক যুগ কখন শুরু হয়েছে ভারতের ক্ষেত্রে, সেটাও আমরা দেখব। মানে একটা মত হচ্ছে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর সাথে সাথেই ভারতবর্ষে মধ্যযুগ শেষ হয়ে আধুনিক যুগ শুরু হলো। আবার একটা মত অনুযায়ী বলা হচ্ছে যে না, এটা শুরু হচ্ছে 1757 খ্রিস্টাব্দে। এখন 1707 বা 1757 যাই ধরো না কেন, এখানে দেখো একটা বাইরের শক্তি। এখানে যেমন মধ্যযুগের ক্ষেত্রে যদি আমি 712 বা 1206 যাই ধরি না কেন, সেখানে ব্রিটিশদের, ভুল বললাম, সেখানে মুসলিমদের ভারতে আসার একটা মানে পর্ব সূচিত হয়েছে। একইভাবেই আধুনিক যুগের ক্ষেত্রেও ব্রিটিশদের আগমন শুরু হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে যদি ভারতবর্ষে ব্রিটিশরা না আসতো, তাহলে কি ভারতবর্ষে আধুনিক যুগ শুরু হতো না? ভারতবর্ষে কি চিরদিন মধ্যযুগেই চলতে থাকতো? বা উল্টোর দিক থেকে যদি আমি বলি, ভারতবর্ষে মুসলমানরা এলো না, তাহলে কি প্রাচীন যুগেই চলতে থাকতো? মধ্যযুগ শুরু হতো না? নিশ্চয়ই নয়। একটা হচ্ছে কি, প্রত্যেকটা যুগের একটা একটা বৈশিষ্ট্য আছে। আমরা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এক একটা যুগের নামকরণ করে থাকি। ঠিক সেইভাবেই মধ্যযুগের কিছু বৈশিষ্ট্য আছে, আধুনিক যুগেরও কিছু বৈশিষ্ট্য আছে। এই ইউরোপের যে মধ্যযুগ, সেই মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি একটা বৈশিষ্ট্য আমরা ভাবি, সেটা হচ্ছে সামন্ততন্ত্র। আর আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ধনতন্ত্র। অর্থাৎ এই সামন্ততন্ত্র ভেঙে যাচ্ছে এবং ধনতন্ত্র গড়ে উঠছে। এই যে মধ্যযুগ এবং আধুনিক যুগ এর যে সন্ধিক্ষণ, এই যুগ সন্ধিক্ষণের সাথেই দুটো ব্যবস্থা, অর্থাৎ সামন্ততন্ত্র এবং ধনতন্ত্র, এর সন্ধিক্ষণটাও কিন্তু জড়িয়ে আছে। অর্থাৎ মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সামন্ততন্ত্র। সেই সামন্ততন্ত্র ভেঙে ধনতন্ত্র গড়ে উঠল। এই ধনতন্ত্রটা হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য, আর সামন্ততন্ত্র হচ্ছে মধ্যযুগের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসছে যে কেন তাহলে সামন্ততন্ত্র ভেঙে গেল? সামন্ততন্ত্রের কাঠামোর মধ্যে কি ত্রুটি ছিল, বা এর কোনো বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছিল কি না? আবার ধনতান্ত্রিক কাঠামো জিনিসটা কি, কেন সেটার উদ্ভব ঘটল, এই প্রশ্নগুলো আমাদের চলে আসবে। আবার দেখো, এখান থেকেই আমরা যদি সামন্ততান্ত্রিক কাঠামোর ভেঙে পড়ার কারণগুলো যদি আলোচনা করি, তাহলেই কিন্তু এই যুগসন্ধিক্ষণ বিতর্কটা বুঝতে পারব। অর্থাৎ আমাদেরকে ধরতে হবে বা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে ইউরোপে কেন মধ্যযুগ, মানে কেন সামন্ততন্ত্র ভেঙে গেল এবং ধনতন্ত্র গড়ে উঠল। এই যে সামন্ততন্ত্রের ভেঙে পড়ার যে কারণগুলো, সেই কারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। এই বিতর্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মানে বিশেষ কয়েকজন ব্যক্তি এখানে তাদের মতামত দিয়েছেন, এবং সেই মতামতগুলোকেই সামনে রেখেই আমরা আলোচনা করব। এই বিতর্কের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মরিস ডব। মরিস ডবের বক্তব্যের বিরোধিতা করছে পল সুইজি। মরিস ডবের বিখ্যাত বই 1946 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়েছিল, স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম, এখানেই প্রথম সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে পড়া এবং ধনতান্ত্রিক কাঠামো গড়ে ওঠার কারণগুলো আলোচনা করা হয়। এবং মরিস ডবের যে বক্তব্য,
সামন্ততন্ত্রের মানে মরিস ডোবের যেটা মূল বক্তব্য ছিল দুটো কথা। একটা হচ্ছে সামন্ততন্ত্রের ভর কেন্দ্র ছিল ভূমিদাসতন্ত্র, এই ভূমিদাসতন্ত্রের পতনের ফলে সামন্ততন্ত্র ভেঙে পড়েছিল। আরেকটা 2 নম্বর কথা যেটা তিনি বলতে চেয়েছেন যে সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্যে অন্তর্বিরোধ ছিল, এই অন্তর্বিরোধের জন্যেই সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছিল। পল সুইজি এই মত থেকে সরে গিয়ে দূর বাণিজ্যের উপর হস্তক্ষেপ করে। একইভাবে রবার্ট ব্রেনার, মাইকেল পোস্টান গুরুত্বপূর্ণ তাদের মতামত দিয়েছেন। আমাদেরকে এই ঐতিহাসিকদের ভাবনাগুলোকে এই আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা যুগসন্ধিক্ষণ বিতর্ক সম্পর্কে ধারণাটা পরিষ্কার করতে পারবো।